আমার সকল শুভানুধ্যায়ী কর্মী সমর্থক সকলের প্রতি আহ্বান জানাবো যে আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখুন। যে কোনো পরিস্থিতি আসবে, প্রয়োজনে যদি আমাদেরকে কোনো কঠোর পদক্ষেপের দিকে যেতে হয়। এই বেটা, তুই যে কথা বলস, তোর কথার কি কোনো ভিত্তি আছে? কথাগুলো কি বলস? হ্যাঁ, তোর মতো ফাটতিকে সারা বাংলাদেশ আর একজনও নাই। গুড়িয়ে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জিমনি, এই সেই, মানে এগুলা কি? আসসালামু আলাইকুম। আমি আপনাকে দেখাবো নির্বাচনকে কেন্দ্র করে আল্লামা মামুনুল হক একই তথ্য দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে আল্লামা মামুনুল হককে নিয়ে মুখ খুললেন এক আলেম। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। ঢাকা 13 আসনের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা এই বিষয়টিকে কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি না। এটি আমাদের দেশ, জাতি এবং রাজনীতির যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেটাকে অব্যাহত রাখার স্বার্থেই, নিষ্কলুষ রাখার স্বার্থেই এই বিষয়গুলোকে ইগনোর করা কোনোভাবেই সম্ভব না। কাজে আমরা সর্বোচ্চ পদক্ষেপটাই এক্ষেত্রে আমাদেরকে নিতে হবে। সেজন্য যদি নির্বাচন কমিশন বা সরকার সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে উদ্ভূত পরিস্থিতির জন্য তারা দায়ী থাকবে। সেই জন্য আমি আমার সকল শুভানুধ্যায়ী কর্মী সমর্থক সকলের প্রতি আহ্বান জানাবো যে আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখুন। যে কোনো পরিস্থিতি আসবে, প্রয়োজনে যদি আমাদেরকে কোনো কঠোর পদক্ষেপের দিকে যেতে হয়, ইনশাল্লাহ আমরা সেই কঠোর পদক্ষেপ নিতেও কুণ্ঠিত হব না। এটা আমাদের প্রত্যয়, এটাই আমাদের মনোভাব। মির্জা আব্বাস সাহেব যেই কারণে ওনার ভোট গণ্য হবে, মামুনুল হকের ভোট সেই কারণে গণ্য হবে না কেন, এর জবাবদিহিতা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে জাতির সামনে করতেই হবে এবং সেই জবাব আমরা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ। সেজন্য আমাদেরকে যদি ওনারা কঠোর হতে বাধ্য করেন, তাহলে আমাদের পক্ষে তো কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা চাই না দেশের মধ্যে কোনো ধরনের এই মুহূর্তে কোনো অস্থিতিশীলতা অথবা কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হোক। এই জন্য আমরা গতকালকে তাৎক্ষণিক বলেছি, আজও বলছি, এবং আমরা লিখিত সকল প্রমাণাদি সহ তাদের কাছে বিষয়গুলো সাবমিট করব। তার মধ্যে অন্যতম একটি আসন ছিল আমার ঢাকা 13-186 নম্বর আসন, যেটি এই আসনটি আপনাদের অনেকেরই, যারা দেশ, জাতি এবং ইসলামকে ভালোবাসেন, আপনাদের অনেকেরই একটা আগ্রহের বিষয়ে পরিণত হয়েছিল। সারাদিন আপনারা সকলে এটা নিয়ে খুব উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ছিলেন, এবং সকল উদ্বেগ উৎকণ্ঠার পর অনেক নাটকীয়তার শেষ পর্যন্ত রাত গভীরে আমাদেরকে এই আসনে পরাজিত ঘোষণা করা হয়। আমরা বর্তমান এই রাজনীতিতে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নীতিগত অবস্থান গ্রহণ করেছি। সেটা হলো বাংলাদেশের যে চলে আসা রাজনৈতিক একটি নেতিবাচক ধারা, নির্বাচনে হারলে সকলেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে। আমরা গতানুগতিক সেই পথে যেতে চাইনি। নির্বাচনে পরাজয়কে আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করা, সম্পূর্ণ ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা নির্বাচনকে ফেস করেছি, এবং আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের পক্ষ থেকে সেই ধরনের বক্তব্য মিডিয়াতেও এসেছে। সময় যত গড়াচ্ছে, আমাদের কাছে এই নির্বাচনের ভয়াবহ কিছু চিত্র উঠে আসছে, যার কারণে আমরা দেশের স্বার্থে এবং দেশের নির্বাচনী গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করার স্বার্থে, দেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিল, মানুষের যে আবেগ এবং উচ্ছ্বাস, তাদের মতামতের ভিত্তিতে তাদের জনপ্রতিনিধি নিযুক্ত হবে, সেই আবেগের প্রতি যে চরমভাবে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো, জনগণকে নিয়ে যে তামাশাটা করা হলো অনেক জায়গাতেই, আমরা
সেটার বিষয়ে কিছু তথ্য এবং কিছু বক্তব্য না তুলে ধরে আর পারছি না। আপনারা সকলেই গণমাধ্যম সূত্রে ইতিমধ্যে জেনেছেন যে গত রাত্রেই আমি এই বিষয়টি নিয়ে, বিশেষ করে আমার ঢাকা 13 আসনের সুনির্দিষ্ট সমস্যাগুলোর অভিযোগ নিয়ে আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম। রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। রিটার্নিং কর্মকর্তা আমাকে নির্বাচন যেই কমিশন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সাথে কথা বলতে বলেন। আমি তার রেফারেন্সে নির্বাচন কমিশন সচিবের সাথে কথা বলি, কিন্তু নির্বাচন কমিশন সচিব এই ব্যাপারে তার কোনো এখতিয়ার নাই মর্মে ব্যক্ত করেন। কাজেই এখন সার কথা দাঁড়ায় যে দায় দায়িত্ব কেউই নিচ্ছে না, নির্বাচন কমিশনও নিচ্ছে না এবং রিটার্নিং কর্মকর্তাও নিচ্ছে না। প্রশ্ন হলো, তাহলে আমাদের জনগণের ভোটাধিকারের কি হবে? মানুষের ভোটাধিকার নিয়ে যে এত আন্দোলন, এত সংগ্রাম, এত লড়াই, এত যুদ্ধ, তো তার কি হলো, তার কি হবে? এই বিষয়গুলি আজ তীব্রভাবে প্রশ্ন হিসাবে দাঁড়িয়ে গিয়েছে। কাজেই এই বিষয়টি আমরা যতটা সহজেই এটাকে আমরা উপেক্ষা করতে চেয়েছিলাম, পরিস্থিতির বাস্তবতা আমাদেরকে সেভাবে উপেক্ষা করতে দিচ্ছে না। হাজারো মানুষের চোখের অশ্রু, অসংখ্য অগণিত মানুষের কলিজা ছেঁড়া তাদের কান্না, আর্তনাদ আমাদেরকে এই বিষয়ে আরো কিছু পদক্ষেপ নিতে বাধ্য করছে। তো ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলি নিয়ে কাজ করছি। আমাদের যারা এই বিষয়ে দক্ষ রয়েছেন, এক্সপার্ট রয়েছেন, সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখছেন যে এখানে আমাদের কি কি করণীয় আছে। আমরা যেটা গতকালকে অভিযোগ দায়ের করেছি এবং পরিষ্কার বলেছি যে এক দেশে একই শহরে দুই আইন, এটা কোনোভাবেই চলতে পারে না। ঢাকা 8 আসনে এক আইন চলবে, ঢাকা 13 আসনে আর এক আইন চলবে। ঢাকা 8 আসনে যেই গ্রাউন্ডে মির্জা আব্বাস সাহেবের ব্যালটগুলো বৈধ বলে, ওনার পক্ষের বলে গণ্য হবে, একই গ্রাউন্ডে ঢাকা 13 আসনে মামুনুল হকের ব্যালটগুলো অবৈধ, বাতিল বলে গণ্য হবে। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত মানতে তো আমরা কোনোভাবেই প্রস্তুত না এবং এটা সম্ভব নয় আমাদের পক্ষে মেনে নেওয়া। এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরেও রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশন সচিব মহোদয় তারা পরস্পরের দিকে তারা পরিস্থিতি ঠেলে দিচ্ছেন, দায় দায়িত্ব কেউ নিচ্ছেন না। কিন্তু এর মধ্য দিয়েই আবার রিটার্নিং কর্মকর্তা আমার আসনে প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ীও ঘোষণা করছেন। তো এটা তো জনগণের ভোটাধিকার নিয়ে সির্ফ তামাশা করা ছাড়া আর কিছুই না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে আমরা যাবতীয় প্রক্রিয়া অবলম্বন করছি। এই সময়টা আমরা খুব তাড়াতাড়ি সমস্ত ডকুমেন্টস এবং মাঠ পর্যায় থেকে সকল তথ্যগুলো সংগ্রহ করছি। এই সংগ্রহ করতে আমাদেরকে একটু সময় নিতে হচ্ছে। কালকে সকলেই ক্লান্ত, শ্রান্ত, বিধ্বস্ত অবস্থায় যার যার জায়গায় রয়েছে। ইতিমধ্যে আমরা তাদের সকলের সাথে কথাবার্তা বলে আমরা আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোকে প্রমাণ সাপেক্ষে, প্রমাণ সহ উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছি এবং তারপরে আমরা আইনগত সহ আমাদের সকল পর্যায়ের করণীয়গুলো আমরা করব ইনশাল্লাহ। এবং সেটা নিয়ে বিভিন্ন পরিসরে আমাদের এখানে নির্বাচন কমিটি ছিল, নির্বাচন পরিচালনা কমিটি, সেখানে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আমাদের প্রস্তুতি পর্ব চলছে। আমরা আইনজীবীদের সাথে মত বিনিময় করেছি। এখন আমরা আমাদের সাংগঠনিক ফোরামে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং জোটের যৌথ বৈঠকেও আজকেই এই বিষয়গুলি আলোচনা হয়ে আমি আশা করছি যে রাতের মধ্যে আমরা কোনো একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারবো ইনশাল্লাহ। আমাদের যারা ভালোবেসেছেন, ভোটাধিকার প্রয়োগ করেছেন, যারা বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছেন এবং আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, বিশেষ করে ঢাকা 13 আসনের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা এই বিষয়টিকে কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি না।
এটি আমাদের দেশ, জাতি এবং রাজনীতির যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটাকে অব্যাহত রাখার স্বার্থেই, নিষ্কলুষ রাখার স্বার্থেই এই বিষয়গুলিকে ইগনোর করা কোনোভাবেই সম্ভব না। কাজে আমরা সর্বোচ্চ পদক্ষেপটাই এক্ষেত্রে আমাদেরকে নিতে হবে। সেজন্য যদি নির্বাচন কমিশন বা সরকার সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে উদ্ভূত পরিস্থিতির জন্য তারা দায়ী থাকবে। সেই জন্য আমি আমার সকল শুভানুধ্যায়ী কর্মী সমর্থক সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখুন। যে কোনো পরিস্থিতি আসবে, প্রয়োজনে যদি আমাদেরকে কোনো কঠোর পদক্ষেপের দিকে যেতে হয়, ইনশাল্লাহ আমরা সেই কঠোর পদক্ষেপ নিতেও কুণ্ঠিত হব না। এটা আমাদের প্রত্যয়, এটাই আমাদের মনোভাব। এই মুহূর্তে আমি এতটুকু বলছি যে আমরা এটা নিয়ে চিন্তা করছি এবং ইতিমধ্যে কয়েকটা স্তরে, কয়েক ফোরামে আমরা আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এখন অবশিষ্ট ফোরামগুলিতে আলোচনা করে সকলের মতামত এবং সকলের বক্তব্য নিয়েই আমরা চূড়ান্ত আমাদের কর্মসূচি অথবা চূড়ান্ত পদক্ষেপের দিকে আমরা অগ্রসর হব এবং সেটা ইনশাল্লাহ আজকালের মধ্যেই। তো আপনারা বিষয়গুলিকে নিজেদের আলোচনার মধ্যে রাখুন। যেই পয়েন্টগুলো আমি গতকালকেও বলেছি নির্বাচন কমিশনের গিয়ে মিডিয়ার সামনে, যে একটিতে হলো যে একই ধরনের ব্যালট আমাদের আসনে যেগুলো বাতিল বলে গণ্য হয়েছে ঢাকা ৮ আসনে, একই সেম ধরনের বিষয় সেখানে গ্রহণযোগ্য হয়েছে। তো এই ধরনের দ্বৈত নীতি কোনোভাবেই আমরা মানতে পারি না। এরকম বৈষম্যমূলক ব্যবস্থা মির্জা আব্বাস সাহেব যেই কারণে ওনার ভোট গণ্য হবে, মামুনুল হকের ভোট সেই কারণে গণ্য হবে না কেন, এর জবাবদিহিতা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে জাতির সামনে করতেই হবে এবং সেই জবাব আমরা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ। সেজন্য আমাদেরকে যদি ওনারা কঠোর হতে বাধ্য করেন, তাহলে আমাদের পক্ষে তো কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা চাই না দেশের মধ্যে কোনো ধরনের এই মুহূর্তে কোনো অস্থিতিশীলতা অথবা কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হোক। এই জন্য আমরা গতকালকে তাৎক্ষণিক বলেছি, আজও বলছি এবং আমরা লিখিত সকল প্রমাণাদি সহ তাদের কাছে বিষয়গুলো সাবমিট করব। এরপরেও যদি তারা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে গড়িমসি করে, তখন আমাদের যা করার আমরা ইনশাল্লাহ সেটাই করব। আমাদের সকল সমর্থক, ভালোবাসার মানুষ, দেশপ্রেমিক জনতা, ইসলামী জনতা, আপনাদের সকলকে সেটার জন্য পরিপূর্ণভাবে প্রিপেয়ার্ড থাকার আমি আহ্বান জানাচ্ছি। আজকে বক্তব্য এ পর্যন্ত। আমি আবার পরবর্তী যে আমাদের সিদ্ধান্তটা কি নিলাম, কি ধরনের কর্মসূচি বা কি ধরনের উদ্যোগের চিন্তা করব, সেটা আমি আপনাদের সকলকে জানিয়ে দিব ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা যে অভূতপূর্ব সাড়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সেই সাথে গতকালকে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন আমাদের নেতাকর্মী আহত হয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় দেশবাসী, সারা দেশের মানুষ এখন একদিকে তাকিয়ে আছে, সেটা হচ্ছে ঢাকা 13 আসন। 8 আসন তো যে কোনো ভাবে এটা একটা জায়গায় পৌঁছেছে, কিন্তু ঢাকা 13 আসনের যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ববি হাজ্জাজ, তার কি পরিমাণ বৈষম্য তো রয়েছেই, বৈষম্য ছাড়া অনেক ঝামেলা আছে এটা আমরা জানি। বাকি আল্লাহ মামুনুল হক সাহেব একটু আগে লাইভে এসেছিলেন এবং সেই লাইভ দেখার পরেই কিন্তু এখন আমরা আরো কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, যেগুলো আমরা প্রমাণ পেয়েছি। 1 নম্বরে প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে একই দেশে 2 জনের জন্য 2 রকম আইন কেন হবে? তাহলে এই বৈষম্যের জন্য কি মুগ্ধ সাইদ, আবরার ফাত তারা কি জীবন দিয়েছিল? ওসমান বিন হাদি জীবন দিয়েছিল? এই বৈষম্যের জন্য তারা জীবন দেয় না। তাহলে ঢাকা 8 একদিকে, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস, এই 2 জনের ব্যাপারে একটা আমরা দেখছিলাম যে কেন রেজাল্ট দিতে দেরি হচ্ছিল। আমরা কিন্তু এটাও জানি না, অনেকেই এটা জানি না যে ঢাকা 8 এবং ঢাকা 13 এই 2টা আসন, আরেকটা আসন ছিল ঢাকা 17। বাকি বিশেষ করে ঢাকা 8 এবং ঢাকা 13 পুরো বাংলাদেশ যত নির্বাচন হয়েছে এই 2টা আসন মানে সবার চোখে চোখে ছিল যে আল্লাহ মামুনুল হক সাহেব একদিকে ঢাকা 13 আসনে, আরেকদিকে ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে অনেকে চেয়েছে। তো এখন কথা হচ্ছে যে
বৈষম্যটা কি হয়েছিল এবং রেজাল্ট দিতে কেন দেরি হয়েছিল, এটা আপনাদেরকে প্রথমে আমি বলবো। প্রথমেই বলবো এই কথা যে ঢাকা 8 আসনে মির্জা আব্বাস আগেই কিন্তু খুব ভয়ে ছিল, এবং ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ তারা আগেই ভয়ে ছিল যে সারা বাংলাদেশে মানে পরিচিত এবং ফেমাস যার মুখ আল্লাহ মামুনুল হক, মানে তার সাথে ববি হাজ্জাজ তার তো কোনো তুলনাই চলে না, কোথায় আকাশ কোথায় জমিন। আবার ঢাকাতে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা বীর সেনানী, একজন মানে তরুণ, একজন চাঁদাবাজ সন্ত্রাস বিরোধী এমন একজন মানুষ, তার বিরুদ্ধে আব্বাসের তো কোনো আব্বাস ঢাকা ব্যাংকের মালিক হইতে পারে, কিন্তু আব্বাসটা তো মির্জা আব্বাসটা তো ওই নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে তুলনা করলে চলবেই না। তাহলে ঢাকা 8 এবং ঢাকা 13 মানে উভয় জায়গাতেই একদিকে ঢাকাতে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের বিরোধিতা মানে বিরোধী প্রার্থী মির্জা আব্বাস সে কিন্তু ভয়ে ছিল, অন্যদিকে ঢাকা 13-তে এই ববি হাজ্জাজ ভয় ছিল। এখন কথাটা হচ্ছে যে তারা আগে থেকে একটা নাটক সাজাচ্ছিল, এখন নাটকটা তো তারা অনেক গভীর করছে, এখানে কয় হাজার কোটি টাকার নাটক আছে এটা তো আর আমি জানি না, এটা অবশ্যই যারা নাটক করছে না, যারা নাটকের সাথে যারা খেলছে সেখানে কোন প্রশাসনের লোক থাকতে পারে, সাংবাদিক থাকতে পারে, বুঝেন না, যেখানে জাতীয় কতগুলো চ্যানেল একটা নিউজ দিয়েছে যে আল্লাহ মামুনুল হক সাহেব বিজয় অর্জন করেছেন, আবার অলরেডি নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইও সম্ভবত এই মির্জা আব্বাসের যে কেন্দ্র সেখানেও পাশ করেছিল। তাহলে এইভাবে একটা পাশের গণজাগরণ কিন্তু শুরু হয়েছিল। আবার আরেকটা বিষয় লক্ষ্য করুন, অনেকগুলো মিডিয়া কিন্তু লিখেছিল যে জামাত ইসলামের এবং 11 দলীয় জোটের বিজয় লিখেছিল সম্ভবত যুগান্তর নাকি এরকম একটা চ্যানেল, আর অনেকগুলো চ্যানেল লিখেছিল যে 80টার উপরে অলরেডি সিট পেয়ে গেছে জামাত, সেখান থেকে আবার সিট কমে আসলো কিভাবে? মানে মিডিয়া যে টাকা খাবে না এটা কোনো গ্যারান্টি নেই, মিডিয়া অনেক টাকা খেয়েছে এবার মানে অনেক মিডিয়ার প্রতি কিন্তু মানুষের অনেক মানে ঘৃণা জমে গেছে। সেই জন্য মানে মিডিয়া যদি টাকা খায় তাহলে মানে মিডিয়া দরকার কি? তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের মিডিয়া লাগবে না। মিডিয়া ছাড়া এখন ফেসবুকে মানুষ যা দেখে এবং আগের মতো এরকম মিডিয়া চলে না। তারপরও যেহেতু জাতীয় চ্যানেল তারা নিউজ যেগুলো করছে ওইগুলা মানুষ যেহেতু দেখতেছে, সেই ক্ষেত্রে আমি বলছি যে তারা একবার বললো যে জামাত প্রায় 100 আসন পেয়ে গেছে, আবার সেটা থেকে কমে এসে 60, 70 মানে 40 এক এক সময় এক একটা বলতেছে। তো এখন যাই হোক, কালকে সারাদিনে হয়েছে মানে ইলেকশন আর সিলেকশন হয়েছে রাতে, এটাই ফাইনাল কথা, আমি ফাইনাল বলতেছি। এটা আমাদের বরিশালে যে ফয়জুল করিম সাহেবের সাথেও এরকমটা হতে পারে, যেখানে উনি 5 এবং 6 দুইটা আসন দাঁড়িয়েছিল, একটা আসনও তিনি পাস করতে পারেন। এটা এমনি না, এটা অনেক বড় কারণ আছে। আপনারা যারা লাইভটা শুনছেন ধৈর্য ধরে শুনবেন, আমি বেশি না হয়তো 5 মিনিটের ভিতরে আমি লাইভটা শেষ করে দেবো। মামুনুল হক সাহেব যে আজকে লাইভে এসেছিলেন এবং যে কথাগুলো বলেছেন, আমি এখন মূল কথায় যাবো যে ঢাকা 8 এবং ঢাকা 13-তে কেন দেরি হয়েছিল ফলাফল দিতে। আমি আপনাদেরকে একটা কাগজ, আসলে আমি লাইভ আছি তো সেখানে একটা কাগজ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে মির্জা আব্বাস যেই কারণে ঢাকা 8 আসনে জিতেছে, যেই কারণে সেই একই কারণে আল্লামা মামুনুল হক সাহেবকে হারিয়ে দেওয়া হয়েছে এবং তাকে পরাজয় ঘোষণা করা হয়েছে। সে কারণটা একটু আপনাদেরকে দেখায়, আপনারা পুরোপুরি না বুঝলে একটু খেয়াল করতে হবে, ভিডিওটা একটু খেয়াল করতে হবে। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, একটু ভালো করে দেখতে হবে এটা। এই যে দেখেন এখানে কিন্তু মানে এই যে দেখেন, এটা কিন্তু এই যে ধানের শীষটা যে এটা হচ্ছে মির্জা আব্বাস উদ্দিনের, এটা ধানের শীষটা, আর উপরে আছে কিন্তু এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই শাপলাকলি, ঠিক আছে। তারপরে আরো আছে এই যে ট্রাক মার্কা, আর কত রঙের মার্কা এবার দেখছি, অনেক মার্কা আছে এখানে। তো যত মার্কা আছে দেখেন, ধানের শীষের পাশে কিন্তু ওই যে একটা খালি জায়গা, কিন্তু মানে আমার হাতের ডান থেকে বাম দিকে একটা জায়গা আছে খালি, তো ধানের শীষের পাশে যে খালি জায়গাটা আছে এখানেও অনেকেই সিল মেরেছিল। তো এখানে যখন সিল মারা হয়েছে তখন এই সিলটাকে মির্জা আব্বাস সে বলছে যে না, ধানের শীষের মানে সিলের উপরেই তো মানে যেখানে যে মার্কাটা সেই মার্কের উপরেই তো সিল মারতে হয়। তো এখন এই জায়গাটাতে মানুষ সিলটা মেরেছে কোথায়, মানে ফাঁকা জায়গায়। কিন্তু মির্জা আব্বাস তার বউ মানে ভিডিও দেখেছেন, তার বউ কিন্তু সেখানে উপস্থিত ছিল, বউ মানে কেন্দ্র ঘুরে ঘুরে কিন্তু তার বউ ওই যেখানে ভোট করা হয়েছে সেখানে ছিল। আমি আরো কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরবো, আপনি একটু গুরুত্বপূর্ণ মানে মনে করে শুনতে হবে এবং আপনাদেরকে বুঝতে হবে যে কেন আমি বলতেছি যে মামুনুল হক সাহেব বিজয় অর্জন করেছেন এবং ববি হাজ্জাজ কেন হারছে। আমি এটা ডাইরেক্ট প্রমাণ দিচ্ছি যে এখানে মির্জা আব্বাস ধানের শীষের পাশে খালি জায়গাতে সিল পড়ছে, সে বলছে এটা আমার ভোট, এটা ধানের শীষের ভোট, মানুষ ভুলে দিয়ে দিছে, এটা তার জন্য কাস্ট হয়েছে। আর একই জায়গায় এই ধানের শীষের জায়গায় ঢাকা 13 আসনে আল্লাহ মামুনুল হক সাহেবের রিক্সা পড়ছিল, সেই রিক্সা ঢাকা 13 আসনে পড়ছে এবং এই রিক্সার এক পাশে খালি জায়গা ছিল, সেই খালি জায়গায় মানুষ যারা সিল মারছে
এই সিলকে ববি হাজ্জাজ এবং তাদের লোকেরা এটা বাতিল বলে ঘোষণা করেছে। তাহলে ঢাকার এক আসনে মির্জা আব্বাসের পক্ষে যাবে একই রায়, মানে একদিকে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের পক্ষে, যেই কারণে সে জিতলো, মামুল হক সাহেবকে সেই কারণে হারিয়ে দেওয়া হলো। মানে ধানের শেষের পাশে এই খালি জায়গায় সিল পড়ছে, এই জন্য মির্জা আব্বাস সে বলছে এগুলো আমার ভোট, এই জন্য কয়েকশো ভোট মানে বেশি পাইয়া মির্জা আব্বাস সে মানে জয় তাকে ঘোষণা করছে, যদিও পাটোয়ারি ভাই আমার মনে হয় জয় হয়েছে। আর ঢাকা 13-তে এই রিক্সার পাশে খালি জায়গায় এই সিল দেওয়ার পরেও এই ভোটগুলো বাতিল করা হয়েছে। তাহলে একই দেশে দুইজনের জন্য দুই রকম আইন কেন? একজন আলেম আর একজন জালেম। তাহলে জালেমদের পক্ষে আইন চলে আসে, আবার আলেমদের বিপক্ষে আইন চলে যায়, একই আইন কিন্তু একই কাজ। তাহলে যেই কারণে মির্জা আব্বাস মানে হলো মানে এই জিতলো, সেই কারণে মামুল হক সাহেব হারলো। এই বৈষম্য বাংলাদেশে যারা ভোটের দিন থেকেই শুরু করছে এই চুরি, তারা পরে গিয়ে কি করবে? আমি যে কথা বলতেছি আজকে তো জানি যে কারা জিতছে কারা হারছে, জানি না, আমি সব জানি। আমার গলায় ছুরি আসলেও আমি যারা চান্দাবাজ দুর্নীতিবাজ এদের পক্ষে জীবনে যাব না, ইনশাল্লাহ জীবনে না। আমার গলায় ছুরি আসবে, জীবন যাবে, আবার যদি জন্ম নিই, আবার যদি আমাকে মেরে ফেলা হয়, আবার জন্ম যদি নেই, আবার যদি আমাকে জবাই করা হয়, আমি চান্দাবাজ দুর্নীতিবাজদের পক্ষে আমি জীবনেও যাব না, ইনশাল্লাহ জীবনেও না। এজন্য আমি এখন সর্বশেষ আরো কয়েকটা কথা বলতে চাই, আমি শেষ করে দিব, আমি অনেক কষ্ট হয়ে যাচ্ছে, হয়তো আপনারা লম্বা সময় লাইভে থাকবেন না। আরেকটা কথা হচ্ছে যে মামুল হক সাহেব হুজুর বলেছেন যে কোনো পরিস্থিতিতে ডাক দেওয়া হতে পারে, অলরেডি কাগজ বা ডকুমেন্ট রেডি করা হচ্ছে, হুজুর যাবেন ইনশাল্লাহ, এবং যাওয়ার পরে সেটা হুজুর মানে বলবেন আর কি, যে যা হয়েছে, যে ঘটনাগুলো হয়েছে হুজুর বলার পরে নির্বাচন কমিশন যদি এটাতে যদি কোনো যদি গুরুত্ব না দেয়, যদি কাজ না করে, তাহলে হুজুর ডাক দেবেন, এবং যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের পাশে আছি এবং থাকবো এটা। এবং যদি এটা অনলাইনে হয়, অনলাইনে মাঠ পর্যায়ে হলে মাঠ পর্যায়ে, যে কোনো ভাবেই থাকতে হলে এই দেশের তরুণ সমাজরা, এই দেশের আলেম সমাজরা আল্লাহ মামুনুল হকের পক্ষে আছে, থাকবে ইনশাল্লাহ। এবং আরেকটা কথা আমি সর্বশেষ বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য দল, আমি গতকাল দেখছি আমাদের হাসনাত ভাই বিজয় হয়েছেন, তিনি বলেছেন যে মামুনুল হক সাহেব মানে ওনার কথা বলেছেন। তবে একটা কথা হচ্ছে যে বাংলাদেশের মানে জামাত ইসলামী থেকে এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা আসলে জানার প্রয়োজন। আমি জামাত ইসলামকে ভালোবাসি এবং জামাত ইসলামী যেন এই ব্যাপারে কথা বলে এবং প্রত্যেকের জন্য আল্লাহ মামুনুল হকের পাশে এগিয়ে আসে। আর যদি এইবার যদি কেউ এগিয়ে না আসে, এটা যে কোনো দলের হতে পারে, এই 11 দল জোট মানে এগিয়ে আসতে হবে আল্লাহ মামুনুল হকের পক্ষে, 11 দলীয় জোট এগিয়ে আসতে হবে। আর যদি তারা কেউ কথা না বলে, তাহলে এতে করে তাদের মানে সম্মান তারা হারাবে এবং এই দেশের মানুষ তাদেরকে অন্য কিছু উপাধি দিতে পারে, আখ্যায়িত। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।